This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH TV9 বাংলায় স্বাগত। সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আচ্ছা, কারা যেন জল ঘোলা করে খায় তাদের উদাহরণ টানছি না। জল ঘোলা করে খাওয়ার নিরিখে মার্কিন প্রেসিডেন্ট এখন সবাইকে ছাপিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক ঘটনা, H1B ভিসা নিয়ে পাল্টি। যে ভিসা নিয়ে ভারতীয়রা আমেরিকায় কাজ করতে চান, ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছিল এবার থেকে H1B ভিসা পেতে প্রতি বছর 88 লক্ষ টাকা গুনতে হবে। অনেক ভারতীয় পরিবারই দুশ্চিন্তায় পড়ে যায়। সম্ভবত তথ্য প্রযুক্তি সংস্থার চাপে কয়েক ঘন্টার মধ্যে নিয়ম পাল্টে দিল আমেরিকা। বলা হয়েছে যাদের পুরনো ভিসা তাদের অতিরিক্ত 1 টাকাও দিতে হবে না, আর যারা নতুন আবেদনকারী একমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য এই নতুন নিয়ম। এই নিয়মটুকুই আবার কবে বদলে যায় সেটার দিকে নজর রাখতে হবে। সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে অভূতপূর্ব ঘটনা। এমিরেটসের বিমান 3 ঘন্টা দেরিতে ছাড়ে। কারণটা অভিনব। দেশে ফিরছিলেন অনেক ভারতীয়, বিমানে উঠেও বসেছিলেন, কিন্তু বিমান ওড়ার কিছুক্ষণ আগে কোম্পানি থেকে ফোন আসে ভিসার নিয়মে কড়াকড়ি হয়েছে, আমেরিকা ছাড়া যাবে না। তৎক্ষণাৎ যাত্রা বাতিল করে বিমান থেকে নেমে পড়েন ভারতীয়রা। নেপথ্যে ট্রাম্প প্রশাসনের ঘোষণা। One of the most abused visa systems in our current immigration system has been the H-1B non-immigrant visa program. This proclamation will do is raise the fee that companies pay to sponsor H-1B applicants to $100,000. H-1B ভিসায় ভারতীয়রা কাজ করেন আমেরিকায়। H-1B ভিসা পিছু বছরে 88 লক্ষ টাকা দিতে হবে ঘোষণা করে আমেরিকা। কর্মীর হয়ে সংস্থাকে টাকা দিতে হবে জানিয়ে দেয় ট্রাম্প প্রশাসন। আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকো বলেন টাকা দিতে হবে বছর বছর। $100,000 per year. $100,000 a year. এই নিয়ে জোর বিতর্ক শুরু হয়। ভারতীয় তো বটেই, অন্য দেশের প্রযুক্তি কর্মীরা তাদের পরিবার দুশ্চিন্তায় পড়ে যায়। চাপে পড়ে যায় বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থাও, যারা আমেরিকানদের চেয়ে সস্তায় বিদেশ থেকে কর্মীদের এনে কাজ চালায়। কয়েক ঘন্টা পরই পাল্টি খেয়ে হোয়াইট হাউসের বিবৃতি। ভিসা নিয়ে হোয়াইট হাউসের পাল্টি। বছর বছর নয়, ভিসা পিছু 88 লক্ষ টাকা একবারই নেওয়া হবে। যাদের H-1B ভিসা আছে তাদের কাছ থেকে এই ফি নেওয়া হবে না। যারা আমেরিকার বাইরে গিয়েছেন তাদের কাছ থেকেও এই ফি নেওয়া হবে না। ভিসা পুনর্নবীকরণের ক্ষেত্রে নতুন ফি প্রযোজ্য নয়। 2025-এর লটারিতে যাদের নাম উঠেছে তারাও এই আওতায় নেই। শুধুমাত্র নতুন ভিসার ক্ষেত্রে নতুন ফি ধার্য হবে। হঠাৎ কড়াকড়ির চেষ্টাই বা কেন করছিল আমেরিকা? হোয়াইট হাউসের বিবৃতি বলছে আমেরিকার কম্পিউটার ইঞ্জিনিয়ারদের বেকারত্ব বাড়ছে, আমেরিকানদের ছাঁটাই করে বিদেশি কর্মীদের নিয়োগ বাড়ছে। একটি সংস্থা 16,000 আমেরিকান কর্মীকে ছাঁটাই করেছে। পরিবর্তে ওই সংস্থা 5,000 H-1B ভিসাধারীকে চাকরি দিয়েছে। আমেরিকা ফার্স্ট, এটাই ছিল ট্রাম্পের ভোটের প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতির কুয়োতেই এখন ডুবতে বসেছেন ট্রাম্প, তাই নানা রকম ফন্দি ফিকির। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। উৎসবের মরশুম, কিন্তু দেখুন দেবীপক্ষের সকালেই কেমন তাল কাটলো। একে মহালয়া, তার উপর রবিবার। জনবহুল এলাকায়, চারু মার্কেট এলাকায় দুষ্কৃতীরা এসে প্রকাশ্যে গুলি চালিয়ে চলে গেল। সামনে তো উৎসবের দিনগুলো আছে, বলুন তো সেই সময় মানুষ কতটা নিরাপত্তার অভাব বোধ করবেন? কারণ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিল এই চারু মার্কেটের শুট আউটের ঘটনা। দেশপ্রাণ শাসমল রোডের ধারে একেবারে রাস্তার ওপরেই এই জিম। চারু মার্কেট থানা থেকে দূরত্ব 280 মিটারের মধ্যে। মহালয়ার দিন জনবহুল এই এলাকাতেই ছড়িয়ে পড়ল আতঙ্ক। জিমের মধ্যে চলল গুলি। দুটি বাইকে 4 জন আসে জিমের নিচে। রেনকোট এবং হেলমেট পরে দোতলার জিমে ঢোকে 2 দুষ্কৃতী। রিসেপশনে গিয়ে জিমের মালিক জয় কামদারের খোঁজ করে তারা। জিমের মালিক তখন অন্য ঘরে ছিলেন। এরপর 2 রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয়। দুজন বাইকে বসছিল, দুজন কি ওপরে 2 রাউন্ড গুলি ফায়ার করেছে। ওরা কাউকে চিনি না, আমরা জানিও না। এখানকার লোক মুখ ঢাকা ছিল, রেনকোট পরেছিল, বলছিল জয় আছে জয় আছে। যে ব্যক্তিগত শত্রুতা নাকি নেপথ্যে অন্য কিছু? কি কারণে জিমের মালিককে টার্গেট করেছিল দুষ্কৃতীরা? তদন্তে ঘটনাস্থলে যায় চারু মার্কেট থানার পুলিশ।
জিমের মধ্যে সিসিটিভি ছিল না। দুষ্কৃতীদের সম্পর্কে সূত্র পেতে বাইরের রাস্তায় যে সমস্ত সিসি ক্যামেরা ছিল তার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। বুলেট প্র্যাকটিসও পেয়েছি এবং আমরা খোঁজ করছি কে বা কারা এসেছিল, তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ইনভেস্টিগেশনের পরেই আমার বোঝা যাবে, কেননা কেউ স্পষ্ট করে কিছু বলতে পারছেন না যে কোনো ফায়ারিংয়ের পারপাস। বলতে পারি এটুকুনি যারা আছেন, যারা আহত হয়েছে তাদেরকে আশ্বাস দিতে পারি যে খুব শীঘ্রই আমরা ঘটনাটা কিনারা করে নেব। জিমের ভেতরে ঢুকে সেখানে মালিককে খোঁজ করে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় একেবারে আতঙ্কিত হয়ে পড়েছেন এখানকার মানুষজন। তবে কী কারণে এই ঘটনা ঘটলো, জিমের যে মালিক ছিল তাকে কেন গুলি করার চেষ্টা করা হলো, কেন শূন্যে গুলি চালিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হলো, সম্পূর্ণ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ। এটাই তো আশ্চর্য যে এত ভিড়ের মধ্যে তারা এসে উপরে উঠে কিভাবে চলে গেল, সবাই এত লোকজন বাজারের মধ্যে, সেটা নিয়েই তো আমরা চিন্তিত যে এই খোলা দুপুরবেলায় যদি এরকম হয় তাহলে পরে তো সব মানুষের কী অবস্থা হবে। শহর কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম্য। সম্প্রতি বোমা গুলিতে উত্তপ্ত হয়েছে কসবার গুলশান কলোনি, যার রেশ রয়েছে এখনো। তার মধ্যে চারু মার্কেট থানা লাগোয়া এলাকায় চলল গুলি, সেটাও মহালয়ার দিন। উৎসবের মরশুমে প্রশ্নে নাগরিকদের নিরাপত্তা। মাথায় নেতার হাত, এই শহরে প্রমোটার রাজে রমরমা রুখবে কে? এই প্রশ্নটাই এই শহরের অলিতে গলিতে ঘুরপাক খাচ্ছে। এই শহরে প্রমোটার রাজ, প্রমোটার দাপটের আর একটা উদাহরণ দেখলো বেহালার শখের বাজার। সেখানে এক ডেলিভারি বয়কে রাস্তায় ফেলে পেটালেন দুজন প্রমোটার, কিন্তু তারপরেও পুলিশ তাদের টিকে ছুঁতে পারলো না। ভাবুন এই প্রমোটারদের দুঃসাহস। কিন্তু কেন পুলিশ তাদের এখনো গ্রেপ্তার করতে পারলো না? পিছনে কি সেই রাজনীতির ফিতে? চমকে ওঠা ছবি, ডেলিভারি বয়কে রাস্তায় ফেলে বেধড়ক মার। ঘটনাস্থল বেহালার শখের বাজার। বাহুবলী দুই প্রমোটারের দাপট, প্রমোটারের দাদাগিরি। রাস্তায় ফেলে ডেলিভারি বয়কে মার। শনিবার রাতের ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নিজেই মোটরবাইক নিয়ে পড়ে যান প্রমোটার। অভিযোগ, দুর্ঘটনার দায় সামনে থাকা ডেলিভারি বয়ের উপর চাপিয়ে আচমকাই তার উপর হামলা চালায় প্রমোটার ও তাঁর সঙ্গী। শর্ট সার্কিট ক্যামেরা বন্দি সেই জুলুমের ছবি। আমি মাল দিয়ে হাফে ঢুকছিলাম, তো ওরা ওপর দিয়ে খুব রানিংয়ে বাইক নিয়ে আসছিল, তো আমি রাইট টার্ন নেবো বলে ওনাকে হাত দেখায় অনেক দূর দিয়ে, তো উনি দেখছি দাঁড়াচ্ছিলেন, তো আমি সাইডে এসে সাইকেলটা জাস্ট আমাদের রাইট টার্নে সামনের চাকাটা উঠেছে, উনি আমার এসে অনেকটা দূরে পড়ে গেল। তো পড়ে যেতে আমি ওনাকে জাস্ট তুলতে যাবো, উনি কোনো কথা না শুনে উঠে আমাকে মারতে শুরু করে দেয়। ওনার এক সঙ্গী থেকে সেও এসে আমাকে ফেলে মারতে শুরু করে দেয়। এই মারধর করে যে তার মানে রক্তে জামা পুরো ভিজে যায়, প্লাস রাস্তাতেও রক্ত ছড়াছড়ি হয়ে যায়, এরকমই মারধর করে। হ্যাঁ, তো কিছু দিয়ে বলতে হাতে তাদের বালা ছিল, বালা দিয়ে মারছিল। অভিযুক্ত দুই প্রমোটার ছোটন ও জয়দেব এলাকার দাপুটে হিসেবেই পরিচিত। স্থানীয়দের একাংশের দাবি, শাসক নেতাদের ছত্রছায়াতেই তাদের এই দাপট। তৃণমূল কাউন্সিলর অবশ্য ঘটনায় রাজনীতির রং দেখতে নারাজ। ওদের টাকা থাকতে পারে, ও তো গরিবের ছেলে, 2 টাকা ইনকাম করুক, খেটে খাচ্ছে, তাহলে কি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দেখে আমরা কোনো এর প্রতিবাদ করবো না? এখন বলছে তোমরা আসো, ওরা টাকা পয়সা দিয়ে মিউচুয়াল করে দিই, তাহলে ও বাইরে বেরোক, আমরাও সবাই মিলে মারধর করি, একই রকম ভাবে শোধবোধ হয়ে যাবে। তাহলে আমি যতটা দেখেছি তাতে ব্লিঙ্কিটের ছেলেটা কোনো দোষ ছিল না। যারা মেরেছে তারা প্রমোটিং করে, জয়দেব আর কি ছোটর নাম। প্রথম কথা, আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, আর যার সাথেই সম্পর্ক থাকুক, পুলিশকে আমি নিজে ফোন করেছি যথাযোগ্য ব্যবস্থা নিতে। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব স্থানীয়রা। ক্যামেরা সূর্যেন্দু সেনের সঙ্গে সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন, অভিযোগ সেখানে হেনস্থার শিকার হয়ে বাড়িতে ফিরে আসেন তিনি। আর বাড়ি থেকেই এবার এক ঝুলন্ত দেহ উদ্ধার হলো পরিযায়ী শ্রমিক। পরিবারের একাধিক অভিযোগ রয়েছে এবং এই শ্রমিকের মৃত্যুর পরই রাজনৈতিক চাপানোতর শুরু। মাসখানেক আগে এলাকার আরও 10-12 জন যুবকের সঙ্গে তামিলনাড়ুতে কাজে গিয়েছিলেন ওয়াহিদ শেখ। বাড়ি মুর্শিদাবাদের ভগবানগোলার রামকান্তপুরে। অভিযোগ, তামিলনাড়ুতে মারধর করা হয় তাদের, সঙ্গে থাকা ব্যাগও ছিনিয়ে নেওয়া হয়। কোনো ক্রমে বাড়ি ফিরে আসেন ওয়াহিদরা। তার ঠিক 2 দিন পর ঘরে ঝুলন্ত অবস্থায় ওয়াহিদের দেহ পাওয়া যায়। পরিবারের দাবি, কাজ হারানোর দুশ্চিন্তা থেকেই আত্মঘাতী ওয়াহিদ। আমি বলছি কি টাকা লাগলে আমাকে বলবি, টাকা দিয়ে বলছে কি কিসের লাগে ও টেনশন ই করে আছে বলতে পারবো না। বাড়ি আসার পরে তো মানে মানসিক টেনশনে ছিল এক কথা,
এটা মানসিক টেনশন, টাকা পয়সা, হয়তো টাকা পয়সা কারোর কাছে ধার দেনা করেছিল, এরকম কিছু একটা ব্যাপার ছিল। হ্যাঁ, টাকা পয়সা মানে মানসিক টেনশনে ছিল। হেনস্থার শিকার হয়ে ভিন রাজ্যে আটকে পড়া ওয়াহিদের ফেরা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। সরকার ওয়াহিদদের টিকিটের ব্যবস্থা করে দেয় বলে দাবি করেছেন শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিনুল ইসলাম। যদিও টিকিট কেটে দেওয়ার কথা বললেও সেই টাকা পাওয়া যায়নি বলে দাবি ওয়াহিদের সঙ্গে ফিরে আসা আরেক পরিযায়ী শ্রমিকের। ওখানকার কিছু দুষ্কৃতী তামিলনাড়ুর যারা ওদের মালিকের বাড়ি থেকে চুরি করছিল, তখন ওরা বাধা দেয়। তারপর ওরা গ্রুপ মিলে ওদেরকে অ্যাটাক করে। যে ছেলেটা সুসাইড করেছে, যে ভাইটি আমার, সেই ছেলেটা আগেই পালিয়ে আসে, আমাদের কাছে ইনফরমেশন আসার আগে পালিয়ে আসে, এবং এর পরিবার থেকে এবং এই ছেলেটার কাছ থেকে কোনো রকম ইনফরমেশন আমাদের কাছে আসেনি। আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে যোগাযোগ করা হয় তামিলনাড়ু সরকারের সঙ্গে, এবং এ টু জেড সবকিছু করা হয়। সামিনুল ইসলাম তিনি বলেছেন আমি টিকিটের ব্যবস্থা করে দিয়েছি, বলেছিল কিন্তু দেয়নি না। উনি তারপর আবার দাবি করেছেন যে আমি টাকা দিয়েছি, টিকিট না দেয়নি, টাকা দেননি না, বাড়ি থেকেই টাকা। উনি আপনারা যেদিন বলেছিলেন আমাকে ফোনে যে টাকা টিকিট আসতে পারছে না, সেই দিন উনি আবার বলেছেন যে আমি টাকা পয়সার ব্যবস্থা করে দিয়েছি। না, এটা ভুল, মিথ্যা কথা বলেছে। কেউ এখনো টাকা দেয়নি? না, কোনো নেতা বা কোনো কেউ দেয়নি, কেউ টাকা দেয়নি, কেউ দেয়নি। ওই ভদ্রলোক কেন এই এরকম আত্মহত্যা করেছেন সেটা আমাদের জানা নেই। আমরা কিন্তু প্রয়াসটা অত্যন্ত সাধারণভাবে স্বচ্ছভাবে করা হয়েছে। যদি তারা ওই 100 দিনের কাজের টাকা না বন্ধ করত, যদি মানুষকে এইভাবে হেনস্থা না করতো, তাহলে অনেক বিষয়ই হতো না। পরিযায়ী শ্রমিককে সাহায্য করা নিয়ে দাবি করে অস্বস্তিতে শাসক দলের নেতা, ফলে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। ভিন রাজ্যে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফিরে আসা শ্রমিকদের কাজ না পাওয়া পর্যন্ত ভাতা দেওয়ার কথাও বলেছেন। কাজ হারানো পরিযায়ীদের সংকট কাটাতে তার যথেষ্ট কিনা সে নিয়ে তর্ক আছে, কিন্তু সরকারের সাহায্য কি আদৌ পরিযায়ীদের কাছে পৌঁছচ্ছে? ওয়াহিদের মৃত্যুর পর চাপানুতর কিন্তু সেই প্রশ্ন তুলে দিল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পুজোর ঢাকে কাঠি পড়তেই ডানকুনিতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল যেন আবারও মাথা চাড়া দিয়েছে। এক তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তিনি প্রাণ সংশয়ে ভুগছেন। তার কারণ সদ্য যার নাম উঠে এসেছে টাউন যুব সভাপতি জিয়ারুল আকান, সেই জিয়ারুল আকানের বিরুদ্ধেই তার অভিযোগ। এই জিয়ারুল আকান তাকে খুন করে দিতে পারেন, শুধু তাকে নয় তার কারণ এই অভিযোগ বেশ কয়েকজন করেছেন। তারা এটাও বলছেন যে এই জিয়ারুল আকান নাকি অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, ফলে তারা এই ন্যারেটিভটা তৈরি করতে চাইছেন, এবং এ কারণেই তারা বলছেন যে তারা এই মুহূর্তে প্রাণ সংশয়ে ভুগছেন। আর এই গোটা বিষয়টার পেছনে কেউ বা কারা আইপ্যাকের একটা কানেকশন দেখতে পাচ্ছেন। নবনিযুক্ত ডানকুনি টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি জিয়ারুল আকানকে কেন্দ্র করে তুঙ্গে উঠল তৃণমূলের কোন্দল। রবিবার সন্ধ্যায় একাধিক জেলার সাংগঠনিক পদাধিকারীদের নামের তালিকা প্রকাশ করে তৃণমূল। তারপরই জিয়ারুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন ডানকুনি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে। আজকে আমাদের মনে দুঃখ হচ্ছে, একটা ক্রিমিনাল তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হচ্ছে ডানকুনি টাউনে। দল তাকে প্রেসিডেন্ট করেছে, আমার বিশ্বাস এটা দলের কাছে সম্পূর্ণ তথ্য যায়নি, আমি মানছি না ওকে। জিয়ারুল আকানের বিরুদ্ধে মুখ খোলায় তিনি খুন হয়ে যেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন সূর্য দে। মানছি না, তাতে আমার মার্ডার করতে পারে, ওরকমই ছেলে আমার মেরে দিতে পারে। আমার যদি আগামী দিন কিছু হয়, আমার বাড়ির লোক কিন্তু জিয়ারুল আকানকে ছাড়বে না, আমি প্রকাশ্যে আপনাদের সামনে বলছি। ও ভাবে মার্ডারও করতে পারে, ওরকম ছেলে। আইপ্যাক যে রিপোর্ট করে, আইপ্যাককে দেখাতে হবে যে জিয়ারুল আকান তৃণমূল কংগ্রেসটা করেছে, সেই ছবি একটা আইপ্যাককে দেখাতে হবে। এই জবে থেকে প্রেসিডেন্ট হওয়াই হচ্ছে, জবে থেকে নাম নেওয়া নিয়ে হচ্ছে, তখনকার ছবি বার করলে দেখালে হবে না। জিয়ারুল আকানের বিরুদ্ধে মুখ খুলেছেন আরও এক কাউন্সিলর। গত 3টি নির্বাচনের কোনোটিতেই জিয়ারুল আকানকে তৃণমূলের পাশে দেখা যায়নি বলে অভিযোগ 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান মণ্ডলের। ক্রিমিনাল এ তো বলাই যেতে পারে, আমি তোকে কোনোদিন রাজনীতি করতে দেখিনি, শত প্রথম কথা। দল না করে দেখা গেল আজকে আমার ডানকুনির যুব প্রেসিডেন্ট, এটাকে তো মানে মানাটা পরের ব্যাপার, কিন্তু দলের তো একটা ভাবমূর্তি নষ্ট। একের পর এক কাউন্সিলর তার বিরুদ্ধে মুখ খুললেও অবশ্য এ নিয়ে মন্তব্য করেননি জিয়ারুল। এত বড় দল, তো দলে থাকতে গেলে দেখুন দাদা ভাইয়ের ব্যাপার, এটা আমরা দলের ভিতরেই বসে মিটিয়ে নেব। হয়তো তার রাগ হয়েছে, দাদা ভাই অভিমান থাকতেই পারে, পরিবারে থাকতে গেলে একটা অশান্তি বা কিছু একটা হয়, সেই জায়গা থেকে আমরা মিটিয়ে নেব। এটা নিয়ে আমার কোনো বলার কিছু নেই। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, দলকে ধন্যবাদ। জিয়ারুল কথা বাড়াতে না চাইলেও কোন দল নিয়ে শাসক দলকে নিশানা করতে ছাড়ছেন না বিরোধীরা। কে হচ্ছে না হচ্ছে আমাদের বিন্দু বিসর্গও যেমন আগ্রহ নেই, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ডানকুনির বাসিন্দাদেরও কোনো আগ্রহ নেই। যেরকম চলছে চোরচিটিংবাজদের দল, মাতালদের দল,
সেটা ওদের বক্তব্যই পরিষ্কার হয়ে যাচ্ছে। তৃণমূল যে আপাতমস্তক একটা চোর দুর্নীতিগ্রস্ত একটা দল, সেটা এতদিন বাংলার মানুষ বলে আসছিলেন, আজকে তৃণমূলের কাউন্সিলর সূর্যবত স্বীকার করে দিলেন। ডানকুনিতে নতুন সভাপতির বিরুদ্ধে কাউন্সিলরদের অভিযোগ বুঝিয়ে দিল মহালয়া থেকে রাজ্য পুজো মুডে ঢুকে গেলেও শাসক দলের কোন দল কিন্তু থামছে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মেঝেতে হাঁটু ঠেকে গ্রিলে ঝুলছে দেহ। দুর্গাপুরের প্রবীণ তৃণমূল নেতা নিখিল নায়কের মৃত্যুর পর থেকেই ঘনীভূত হচ্ছে রহস্য। তার বাগানবাড়ি থেকে তার দেহ উদ্ধারের পর খুনের অভিযোগ তুলছেন তার দলের নেতারাই। আর সময়ের সঙ্গে সঙ্গেই এই রহস্য বাড়ছে পাল্লা দিয়ে। দুর্গাপুরের কমলপুরের দাসের বাঁধ এলাকা, জঙ্গল ঘেরা এই বাগানবাড়ির সিঁড়ির গ্রিলে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় দুর্গাপুরের তৃণমূল নেতা নিখিল নায়কের। মেঝেতে হাঁটু ঠেকেছিল। যে অবস্থায় দেহ পাওয়া গিয়েছে তা দেখে তার অনুগামীদের দাবি, বর্ধমানে তৃণমূলের প্রাক্তন সহসভাপতিকে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। দলের মধ্যে উঠেছে জোরালো তদন্তের দাবি। এবং আমাদের সন্দেহ যে রাজনৈতিক কারণে নিখিলদাকে মার্ডার করা হয়েছে, কারণ কোনো মানুষ খেতে খেতে এঁঠো হাতে তার সুইসাইড করতে পারে না। প্রায় দড়ি দিয়ে হাঁটু গেড়ে কেউ বসে থাকে, এরকম আমরা কোনো গল্পের বইও পড়িনি। আর যেটা স্বাভাবিক মৃত্যু সেটা জোর করে কেউ বলতে পারবে না। কিন্তু আসতেন, আমরা কোনো ইঙ্গিত পাইনি যে ওনার মানসিক কোনো অস্বস্তির ভেতরে। স্থানীয় সূত্রের খবর, শনিবার দুপুরে তাঁর বাগান বাড়িতে কয়েকজন বন্ধুর সঙ্গে খাওয়া দাওয়া করেন নিখিল। তারপর আর বাড়ি ফেরেননি। বাগানবাড়ির ছাদে ওঠা সিঁড়ির নিচে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় নিখিলের দেহ। নেতার রহস্য মৃত্যুতে উঠে আসছে খাবারে বিষক্রিয়ার বিষয়টিও। স্থানীয়দের দাবি, খাবারে বিষ মিশিয়ে তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। কাছের কোনো ক্লোজ বন্ধুরা তারা হয়তো ফিস্ট করছিলেন, একসাথে খাওয়া দাওয়া করেছিলেন। তো কাছে বন্ধু কারা হবে? তার দলের লোকরা হবে, তার বন্ধুবান্ধব হবে। তাই পুলিশকে বলবো ইমিডিয়েট ইনভেস্টিগেশন করুন, দোষীদের শাস্তি ব্যবস্থা করুন। নিখিল নায়ক কি করে মৃত্যু হলো এটা নিয়ে প্রশ্ন আছে। কর্মী সমর্থকরা দাবি করছেন তাকে সম্ভবত খুন করা হয়েছে। এটা আমরা প্রশাসনের কাছে চাই যাতে সত্য উদ্ঘাটন হোক এবং ওনার যে মৃত্যুর কারণ সেই কারণটা বেরিয়ে আসুক। আত্মহত্যা না তার মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ, তৃণমূল নেতার মৃত্যু রহস্য আরও ঘনীভূত। এখন তো যত তৃণমূল কংগ্রেসের নেতা মারা যান তাদের পরিবারের মানুষজন পুলিশ বা সিআইডির কথা বলেন না, তারা বলেন যে আমাদের সিবিআই তদন্ত চাই। তো তৃণমূলকে রাজ্যব্যাপী খুন করছে, এই বিষয়টি আমার জানা নেই। রহস্যজনক যদি হয় তাহলে জানবেন ওর মধ্যে তৃণমূল আছে। সেই কারণটা তো পুলিশ রয়েছে, পুলিশ সেটা দেখুক, বাড়ির লোক যেটা চাইছে সেটা হবে। আপনারা ঝাঁপিয়ে পড়ছেন কেন? এই জন্য লাশের রাজনীতিটা বন্ধ করুন। মৃত নেতার বাগানবাড়িতে ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিমও। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। জলের অপর নাম জীবন, আর এই জলেই লুকিয়ে রয়েছে মারণ রোগ। আর আশ্চর্যের বিষয় হলো, এই দেশে পুরো মারণ রোগটা ছড়িয়ে পড়েছে একটাই জায়গা থেকে, সেটার নাম কেরালা। আবার এই কেরালা থেকেই বিভিন্ন জায়গাতে সেই মারণ রোগ থাবা বসাচ্ছে। আর এই মারণ রোগ অর্থাৎ মস্তিষ্ক কেঁকো অ্যামিবা, সেটা থাবা বসিয়েছে এবারে আমাদের রাজ্য। ইতিমধ্যে এই মস্তিষ্ক কেঁকো অ্যামিবাকে নিয়ে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। কেননা শুধুমাত্র পুকুরের জলে নয়, বাড়ির জলের ট্যাঙ্কেও থাকতে পারে এই রাক্ষসে অ্যামিবা। কেরলে মস্তিষ্ক কেঁকো অ্যামিবার তাণ্ডব, বাংলাতেও বাড়ছে ভয়। কেরালার নাম্বারটা আমাদের থেকে কম। আমরা যেমন আমাদের SSKM হসপিটালে লাস্ট 2-3 বছরে প্রায় 20-র ওপর পেশেন্ট দেখেছি। কিন্তু অ্যামিবিক মেনিঙ্গো এনকেফালাইটিস জলের মাধ্যমে বাহিত হয়ে নাক দিয়ে শরীরে ঢুকে যায় এককোষী অ্যামিবা। ব্রেন ফিভারে আক্রান্ত হন রোগী, ব্রেন প্রায় অকেজো করে দেয় অ্যামিবা। কলকাতার মানুষের জল ব্যবহার নিয়ে উদ্বিগ্ন পুরসভার স্বাস্থ্য বিভাগ। কলকাতায় এখনো কোনো আক্রান্তের খোঁজ না মিললেও চিন্তিত কলকাতা পুরসভা। পুরসভার স্বাস্থ্য বিভাগের বক্তব্য, শহরের একাধিক বহুতল বা বাড়ির জলের যে ট্যাঙ্কগুলো থাকে সেগুলোর সময় মতো পরিষ্কার করা হয় না। 2 থেকে 3 মাস অন্তর অন্তর বাড়ির জলের ট্যাঙ্ক পরিষ্কার করার কথা বলছে পুরসভা। আমি শহরবাসীকে বলবো, যারা বাড়িতে ওভারহেড ট্যাঙ্ক বার করেন তারা অতি দ্রুত ওভারহেড ট্যাঙ্কটাকে পরিষ্কার করুন। বিজ্ঞানসম্মতভাবে যেভাবে পরিষ্কার করা হয়, আন্ডারগ্রাউন্ড রিজার্ভেন্টে জল স্টোর করছেন,
তাদের এগুলো নিয়মিত পরিষ্কার করা উচিত, অন্তত মাসে দু মাস অন্তর একবার। সুইমিং পুলের জলে ক্লোরিন দেওয়া থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু অপরিষ্কার জল থাকলেই চিন্তা। বাড়ির ট্যাঙ্কে ক্লোরিন দিয়ে রাখার পরামর্শ চিকিৎসকের। সুইমিং পুল যদি রেগুলারলি ক্লিন হয় এবং ক্লোরিনেটেড থাকে তাহলে কিন্তু সেখান থেকে এই ইনফেকশন ছড়ানোর প্রায় কোনো সম্ভাবনা নেই। যে জায়গায় স্টোর্ড জল রাখছেন সেই সব জায়গায় যদি ক্লোরিনেট করে রাখেন, ক্লোরিন দিয়ে রাখেন, তাহলে কিন্তু সেখান থেকে ইনফেকশন ছড়াবে না। এদিকে মগজ খেকো আমিবার আক্রমণ ঠেকিয়ে সুস্থ হয়ে উঠেছেন শ্রীরামপুরের প্রৌঢ়। এই সমস্যাটা বা এই ভাইরাসটা কবে থেকে লক্ষণীয় আপনার মধ্যে? কবে থেকে এলো আমি কিছু তো বলতে পারছি না, কারণ হচ্ছে আমি তো লাস্ট কত বছর অবধি এতে সেই জানুয়ারি মাসের দিকে 2-3 তারিখ অবধি কাজ করেছি। মতন হয়ে যেতেন মাঝে মাঝে, তারপরে বিছানায় শুয়ে আছে, অসারে টয়লেট হয়ে যাচ্ছে, মানে কোনো সেন্সই ছিল না, ব্রেন একদমই কাজ করছিল না, সবার মুখের দিকে তাকিয়ে থাকতো, কিছু বলতে পারতো না। এখন কেমন আছেন উনি? এখন তো অনেক ভালো আছে, হাঁটাচলাও করতে পারছেন, মানে একদমই বিছানা থেকে উঠতে পারছিলেন না, সে এখন হাঁটাচলা করছে, কথা বলছে সবার সঙ্গে, কানে শোনার প্রবলেম হচ্ছিল, চোখে দেখার প্রবলেম হচ্ছিল, সেগুলো এখন মোটামুটি ঠিক আছে। আমরা তো আতঙ্কিত, ছোট বাচ্চা আছে সবার ঘরেই কম বেশি। কেরলে অ্যামিবার দাপট, কলকাতায় বাড়ছে চিন্তা। তবে আতঙ্কে নয়, সতর্ক থাকুন। একটু সতর্ক থাকলেই হারানো যাবে এককোষী অ্যামিবাকে। ক্যামেরা গৌরব পালের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য ও আশিকুর চান, টিভি9 বাংলা। করোনা প্রথমে কেরলে ধরা পড়েছিল, তারপর আমরা দেখলাম বাংলাতেও ধরা পড়লো। নিপা ভাইরাসের দাপট কেরালায় দেখা যায় প্রথমে, তারপর দেখলাম সেটা বাংলাতেও দেখা গেল। এবার মগজ খেকো অ্যামিবা, তা তো রীতিমতো বাংলায় ঘাটি ঘিরে বসেই আছে। তাই বলছি, যারা প্রত্যেকদিন পুকুরে স্নান করেন তারা সাবধান। কাটোয়ার 5ঘড়ায় একটি পুকুর পাড়ে পৌঁছে গিয়েছিল টিভি9 বাংলা। দেখুন। ব্রেন ইটিং অ্যামিবা, বাংলা করলে দাঁড়ায় মগজ খেকো অ্যামিবা। নেপথ্যে নাগলেরিয়া ফাউলেরি নামের এককোষী অ্যামিবা। কেরালায় যে এই শয়তান জাঁকিয়ে বসেছে জানি না বাংলা। কাটোয়ার 5ঘড়ার পুকুর পাড়ে টিভি9 বাংলা শুনল। নানা রকম রোগ হচ্ছে, জানেন কিছু? দেখছি না তোমাদের না, এই বিষয়ে কিছু জানি না। ওখানে শুনেছেন? প্রথমে শুনছি। নাক থেকে ঢুকে সোজা ব্রেনে অ্যাটাক করছে। রাক্ষসে অ্যামিবার কথা শুনে কেউই আর পুকুরে নামতে চাইছেন না। এবার সবাই যে সতর্ক করতে হবে যে না, পুকুরে না নামাটাই ভালো, কলে স্নান করাবো। ভয় লাগছে, কি ভয় হচ্ছে? যদি আবার এখানে আমাদের হয়ে যায়, ভয় ভয় করছে। এরপর কি স্নান করবেন? না, আর করবো না। এরপর আর স্নান করবেন? এরপর আর এই তো প্রথম, এই শেষ। আর করবো না, স্নান পুকুরে আর করবেন না। তবে যারা বাইরে কাজ করতে যান, স্নান করতে তাদের পুকুরেই নামতে হয়। কি হবে উপায়? সে প্রশ্নও করছে গ্রাম বাংলা। এখানে হবে না এটা কোনো মানে না, হতেও পারে, কিন্তু সেই লোকগুলো চান করবে কোথায়? আমার বাড়ি মোটর থাকলে আমি তো ওই দিনে দেবো না, ওর বাড়ি থাকলে ও দেবে না, তাহলে বাইরে থেকে এসে তারা চান করবে। প্রশ্নের যুক্তি আছে, সরকার বাহাদুর কি ভাববে? হেরিটেজ তকমা পেয়েছে বাংলা দুর্গাপুজো। এবার কি ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাবে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নানান সমস্যার মধ্যেও চলছে বিশদে গবেষণা। ফরাসডাঙ্গার মুকুটে কি নতুন পালক যুক্ত হবে? যাদবপুর বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অফ লিভারপুলের যৌথ উদ্যোগে চলছে গবেষণা। চন্দননগরের আলো থেকে মূর্তি সবই অনন্য ঐতিহ্যের অংশ। উঠে এসেছে গবেষণায়। ইউনেস্কোর মাপকাঠি মেনে চলছে গবেষণা, যাবতীয় বিশ্লেষণ। পূর্বতন ফরাসি উপনিবেশের একাধিক ঐতিহাসিক অংশের উল্লেখ রয়েছে এই গবেষণায়। পুজোর সাথে যুক্ত বিভিন্নভাবে, সেটা শোলার কাজ আপনারা অনেকে জেনে থাকবেন। সেটা ছাড়াও আলোর কাজ চন্দননগরের মানে এত বিশ্ববিখ্যাত, কিন্তু এই যে আর্টিসানরা, তাদের পরিস্থিতি কীরকম? তাদের পরিস্থিতি বেশ শোচনীয়, এবং আমরা চেষ্টা করেছি এই মানুষদের, তাদের কথা শোনার, তাদের কথা ডকুমেন্ট করার। এক বাঙালির গবেষণাতেই বিশ্ব স্বীকৃতি পেয়েছিল দুর্গাপুজো। যাদবপুরে জগদ্ধাত্রী গবেষণাকে নতুন পথ দেখাবে, আশায় প্রহর গুনছে চন্দননগর। এটা খুবই আনন্দের, যেটা আমাদের চন্দননগরের জগদ্ধাত্রী পুজো
হেরিটেজ তকমা পেতে চলেছে, তার জন্য গবেষণা চলছে। ইউনিভার্সিটি অফ লিভারপুল এবং যাদবপুর ইউনিভার্সিটি অশেষ ধন্যবাদ। 75 বছর বয়স হলো, 5 বছর বাদ দিলে আমি 70 বছর জগদ্ধাত্রী পুজো দেখছি। এর জীবনে ভুলতে পারবো না, খুব ভালো লাগে। সাংসদ আমাদের রচনা ব্যানার্জি, তিনিও উদ্যোগ নিয়েছেন এবং আমরা চন্দননগরবাসী এর গর্বিত। আশা করছি আলোকশিল্পীরা যারা আরো আছে বা আমাদের মতন যারা আছে সবাই মিলে, তাহলে এটা তো আরো অনেক বাইরের দেশে দেখতে পাবে এবং বাইরের দেশের সঙ্গে তারা লিঙ্ক আপটা হবে, সুবিধা হবে। চন্দননগরে বিসর্জনের শোভাযাত্রা কলকাতাকেও পথ দেখিয়েছে। গতবার আয়োজিত হয়েছিল কার্নিভালের স্পেশাল স্ক্রিনিং। এবার ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ তকমা পেলে মুকুটে যোগ হবে নতুন পালক। আরও সমৃদ্ধ হবে এককালের ফরাসি উপনিবেশ বহু ঐতিহ্যের সাক্ষী এই শহর। ক্যামেরা দেবব্রত সরকার ও অমল চক্রবর্তীর সঙ্গে সুমন মহাপাত্র ও আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। প্রতারণার এই ফাঁদ পাতা ভুবনে প্রতারকরা রীতিমতো চালিয়ে খেলছে। কখন আপনাকে কিভাবে তারা প্রতারিত করবে সেই খেলাটা, সেই স্ট্র্যাটেজিটা দিনের পর দিন তারা শুধু চালিয়ে যাচ্ছে না, আপনার ভাবনা চিন্তার আগেই তারা সেই স্ট্র্যাটেজি বদলেও ফেলেছে। আপনি ভেবে উঠতে পারেননি যে কিভাবে আপনার মোবাইল ফোনে প্রত্যেক দিনের অনস্বীকার্য যে ব্যবহারের অন্যতম অ্যাপ হোয়াটসঅ্যাপ, সেই হোয়াটসঅ্যাপ আপনার নাম্বার কিন্তু অন্যের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। হ্যাঁ, শহর কলকাতাতেই হয়েছে। গণ্যমান্য ব্যক্তি তারা, স্বনামধন্য বললেও কম বলা হবে। সেই স্বনামধন্য ব্যক্তিত্বদের মোবাইল ফোনের অ্যাপ অন্যের কাছে চলে গিয়েছে, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অন্যের নিয়ন্ত্রণে। তারা তাদের নাম্বার থেকে অন্যকে টেক্সট পাঠিয়ে টাকা চাইছে এবং মাঝখানে বুঝতেই পারছেন গোটা বিষয়টা হচ্ছে টাকার জন্য, টাকার খেলা। এভাবে প্রতারণা করে টাকা গায়েব হয়ে যাচ্ছে। ফলে সাবধান। আমার আপনার জীবন এখন যে অ্যাপটা ছাড়া কার্যত অচল, সেই হোয়াটসঅ্যাপেও বিপদ ঘন্টা। টপাটপ হ্যাক হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট, টের না পেলেই ঝটকা। আপনার নাম করে আপনার পরিচিতদের থেকে টাকা তোলা হচ্ছে, যেমনটা হয়েছে সাহিত্যিক তিলোত্তমা মজুমদারের সঙ্গে। ম্যাম, আপনি টাকাটা পেয়েছেন তো? আমি তো আকাশ থেকে পড়েছি। কিসের টাকা? না, আপনি যে আমার কাছে 25,000 টাকা চাইলেন, আমি পাঠিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে। ঘন্টা দুয়েকের মধ্যে আমি খবর পেলাম যে আমার পরিচিতদের মধ্যে অন্তত 10-12 জন আমাকে একবারও ফোন না করে, একটা কথাও জিজ্ঞেস না করে তারা টাকা দিয়ে দিয়েছেন। নাম দিয়ে, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে বলছে যে এই নামে এই ব্যাংকের টাকা পাঠাও, আমি তোমাকে কাল সকালেই ফেরত দিয়ে দেবো। মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসের অভিজ্ঞতা অন্যরকম। তার কন্ট্যাক্ট লিস্টে থাকা একজনের ফোন হ্যাক হয়েছিল। সেই ফোন থেকে হ্যাকাররা সৃঞ্জয় বসুর হোয়াটসঅ্যাপে টোপ ফেলে। একজনের নাম্বার হয়তো হ্যাক হয়ে আছে, সেখানে আপনি যখন মেসেজ করলেন, ওখান থেকে হঠাৎ একটা মেসেজ এলো, আমাকে এই কোডটা দিয়ে দাও, তোমার ফোনে আমার একটা কোড গেছে, আমাকে কোডটা দাও। বেখেয়ালে কোডটা দিয়ে দিয়েছি। হোয়াটসঅ্যাপটা আর আমার কন্ট্রোলে নেই। তখন সেই হ্যাকার নানা লোককে পয়সা টাকা চাওয়ার এতে মেসেজ করছে, এসব করছে। সাহিত্যিক সৌমিত্র মিত্রের অভিজ্ঞতা আরও এক কাঠি ওপরে। তার সাধারণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকাররা বদলে দেয় বিজনেস অ্যাকাউন্টে। দুষ্কৃতীরা এই হোয়াটসঅ্যাপটিকে বিজনেস অ্যাকাউন্টে পরিবর্তন করেছেন। আমার তরফ থেকে বলা হচ্ছে আমি অর্থ সাহায্য চাই, আমি কেমন আছি ইত্যাদি। প্রত্যেকেই থানায় অভিযোগ দায়ের করেছেন, তদন্তও শুরু হয়েছে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন অজানা লিঙ্ক ক্লিক করলেই সর্বনাশ। লিঙ্কে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার পাঠানো হচ্ছে। বিশেষ প্রযুক্তির মাধ্যমে স্পাইওয়্যার ইনস্টল হচ্ছে। ফোনের সিস্টেমের কন্ট্রোল নিচ্ছে প্রতারকরা। মেটা বলছে কোনো অজানা সন্দেহজনক লিঙ্ক ক্লিক করবেন না, শুধু হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করুন, থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করবেন না। হোয়াটসঅ্যাপে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন চালু করুন। হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে বুঝতে পারলেই দ্রুত আনরেজিস্টার করুন। অ্যাকাউন্ট থেকে লগ আউট করে গেলে হ্যাকাররা আর অ্যাক্সেস পায় না। ক্যাজুয়ালি হোয়াটসঅ্যাপটাকে ডাউনলোড করে নিল, ইনস্টল করে নিল, তারা নিজেরা 2 স্টেপ অথেন্টিকেশন তারা অ্যাক্টিভেট করলো না, তখন হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যাওয়ার প্রচণ্ড চান্স থাকে। হোয়াটসঅ্যাপটাকে ওয়েবে ওপেন করে নিতে, সাইন আউট যদি না করলো তখন একটা হ্যাক হওয়ার চান্সেস থাকে। বর্তমান সময়ে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম, সেই হোয়াটসঅ্যাপেই প্রতারণার থাবা। সতর্কতা আর উপস্থিত বুদ্ধি একমাত্র বাঁচার উপায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH